গোল্ডেন বল যেটা আমরা দেখেছি 2 বছর ধরে, লিওনেল মেসি 2014 সালে যে ফাইনাল জার্মানির সাথে হারলো, রাত শেষ হচ্ছিল না, খুব কষ্ট পেয়েছিলাম, ইভেন কান্নাও করেছিলাম। সো ওই লেভেলের সাপোর্টার আমি আর্জেন্টিনার। মরক্কো টিমের যে এখন পারফরমেন্স, এটা আসলে দুর্দান্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবল বিশ্বকাপ নিয়ে বণিক বার্তার বিশেষ আয়োজন ট্রায়ান্ডাতে। আমি তৌফিক রহমান তুহিন আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসাবে যিনি আছেন তিনি নান আদার দেন আওয়ার ভেরি ওন, আওয়ার নাম্বার 4 তপু বর্মন। ভাই, কেমন আছেন আপনি? জি, ভালো আছি ভাইয়া। ফুটবল বিশ্বকাপ চলছে এবং ফুটবলার হিসাবে, ফুটবল প্রেমী হিসাবে ভালো থাকারই কথা। সবার হয়তো একটা প্রশ্ন থাকবে এই সময়, সবার আগ্রহের প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কোন দলের সাপোর্ট করেন, কোন টিমটা আপনার সবচেয়ে বেশি পছন্দের? না, আমি আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আর্জেন্টিনার একজন বড় ভক্ত। ওভারঅল এই ওয়ার্ল্ড কাপ অনেক কিছু দেখলাম এখন পর্যন্ত। সো আই বিলিভ আর্জেন্টিনা ভালো করবে এবার। আর্জেন্টিনাকে নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি এমন আছে যে এই যে যারা প্রথম বিশ্বকাপ দেখে তাদের মনে অনেক আগ্রহ, বা বলেন যে প্রথম বিশ্বকাপ নিয়ে অনেক উত্তেজনা কাজ করে, এরকম কোনো স্মৃতি কি আপনারা আছে? এক্স্যাক্টলি বলবো যে 2002-এর ওয়ার্ল্ড কাপটা আসলে আমার অতটা মনে নাই, জাস্ট মনে আছে যে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনাল খেলেছে। 6 সালের ওয়ার্ল্ড কাপের আসলে আই থিঙ্ক আমি পুরোপুরি বুঝি। 6 সালে যখন মেসি, ডি মারিয়ারা, স্পেশালি ব্যারন ক্যাপ্টেন ছিল, রিকোয়েলমি ছিল, সরিন ছিল। তো ওই সময় আসলে মানে যেই হারাটা, স্পেশালি জার্মানের সাথে, সেই খেলাটায় অনেক কষ্ট পাইছিলাম আসলে। মেবি 4-1 গোলে হেরেছিল, আমার এখনও মনে আছে। তো ক্লোজা ছিল, মৌলার ছিল, তাদের এগেনস্টে খেলেছে, আসলে খুবই কষ্ট পেয়েছিলাম। আরেকটা ব্যাপার হলো 2014 সালে যে ফাইনাল জার্মানির সাথে হারলো, সেই রাতটা আসলে আমার কাছে মনে হয়েছিল যে এই রাতটা কেন শেষ হচ্ছে না, রাত শেষ হচ্ছিল না, খুব কষ্ট পেয়েছিলাম, ইভেন কান্নাও করেছিলাম। সো ওই লেভেলের সাপোর্টার আমি আর্জেন্টিনার। এইবারে বিশ্বকাপে আর্জেন্টিনার শক্তির জায়গা কোথায় দেখছেন, যেহেতু তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে টাইটেল ডিফেন্ড করতে এসেছে? শক্তির জায়গা কোথায় দেখছেন, এবং যদি কোনো দুর্বলতার জায়গা আপনার এখনো পর্যন্ত চোখে পড়ে থাকে সেটাও একটু। লাস্ট ম্যাচে আসলে স্পেশালি ডমিনেটিং পজিশন ছিল মিডফিল্ড, এবং তার সাথে মেসি। অ্যাটাকিং জোন খুবই ভালো, এবং তার সাথে মিডফিল্ড জোন অনেক ভালো। এটা একদম আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট হবে সামনে যতগুলো ম্যাচ আছে। আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগছে ডিফেন্স লাইনটা, স্পেশালি তেকলুফিকা না থাকাতে, লেফট ব্যাক। কিন্তু যে খেলেছেন সে তার সেরা পারফরমেন্স করেছে ন্যাশনাল টিমের হয়ে, ফার্স্ট ডেবিউ, ফার্স্ট ম্যাচ। আসলে আমার কাছে মনে হয় যে আগামী ম্যাচটা যেহেতু অস্ট্রিয়ার সাথে, সেখানে আসলে আমার কাছে মনে হয় পুরোপুরি একটা টিম ওয়াইজ ফুটবল খেলবে, যেটা কিনা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি। আসলে আনস্টেবল, যেটা একদম মিডফিল্ড ডিফেন্ডিং লাইনটা এতটাই ভালো ছিল, এতটাই শক্ত ছিল, যেখানে মানে আমরা কনফিডেন্স পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো কাটায় উঠবে, যেটা কিনা আসলে আমি বলবো যে একদম সিলি ব্যাপার, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হলো গোলটা কনসিড করলো আলজেরিয়ার সাথে। সেই জায়গাটায় আসলে যে গ্যাপটা ছিল, স্পেশালি রাইট ব্যাক টু রাইট সেন্টার ব্যাকের যে পজিশনটায় অফসাইড হয়েছে, কিন্তু ওইরকম স্পেস দেওয়া যাবে না, একদম ওই অফসাইড না হলে গোল কনসিড করতে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভেরি কনসেন্ট্রেশন থাকতে হবে, এবং আরও মনোযোগী থাকতে হবে আমার কাছে মনে হয়, না হলে বড় টিমের সাথে পানিশড হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত ডিফেন্স লাইন একটু শেকি মনে হচ্ছে। আর গত বিশ্বকাপে আমরা দেখেছি মেসি ওরিয়েন্টেড ফুটবল খেলতে, কিন্তু এই বিশ্বকাপে আমরা পুরো ভিন্ন চিত্র দেখছি, যে মেসিকে একদম ফ্রি রোলে ছেড়ে দেওয়ার বিষয় যেটা। এবং এর সঙ্গে আরেকটা বিষয়, সেটা হচ্ছে মেসি যখন আমেরিকাতে MLS খেলতে গেল, তার সঙ্গে রদ্রিগো দি পলও গেছে। অনেকেই মনে করেছিল যে রদ্রিগো দি পলের পারফরমেন্স হয়তো বা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এখন প্রথম ম্যাচ দেখার পরে পুরো চিত্রটা মনে হচ্ছে একটু মানে পাল্টে গেছে, যে না, রদ্রিগো দি পলও তার সেরা পারফরমেন্স করেছে, বিশেষ করে প্রথম যেই গোলে তার যে 5টা অ্যাসিস্টটা। আপনার কাছে কি মনে হয় যে রদ্রিগো দি পল কি এই বিশ্বকাপের পরে কন্টিনিউ করতে পারবে এই ফর্মে, বা এই বিশ্বকাপে কি তার সেরাটা দিয়ে খেলতে পারবে শেষ পর্যন্ত কিনা? আসলে ডিপেন্ড অন প্লেয়ারের সেলফ, কারণ রদ্রিগো দি পল আসলে যেই এইজে সে আসলে ইউরোপ ছেড়ে সকার লিগে চলে যায়, তার উচিত ছিল আরও 2 থেকে 3 বছর ইউরোপে খেলা, হয় লা লিগা বা সিরিয়া, এরকম লেভেলে খেলা উচিত ছিল। কিন্তু আসলে সে
মেসিকে অনেক ভালোবাসে এবং মেসির আমার মনে হয় যে সবাই বলে যে রাইট হ্যান্ড বা বডিগার্ড, সেই ক্ষেত্রে আমি বলবো যে রড্রিগো দি পল আসলে যেটা আমাদের এক্সপেকটেশন ছিল সেটাকে সে আসলে পুনরায় সে আবার ধরে রেখেছে। কারণ আমরা কিন্তু যখন মেসি সকার লিগে চলে যায়, ইভেন দো অনেক গণমাধ্যম অনেক অনেক বিশ্লেষকরা বলেছিল যে আসলে মেসি মনে হয় যে এইবার ওয়ার্ল্ড কাপে তার যে ছন্দ ছিল সেই ছন্দে ফিরতে পারবে না, কিন্তু আসলে সে কিন্তু এটাকে রং প্রমাণ করেছে। সে তার ফার্স্ট ম্যাচে হ্যাট্রিক করেছে, ইভেন দো এটা ওয়ার্ল্ড কাপের তার ফার্স্ট হ্যাট্রিক। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখনকার মানে যেই টিমটা আছে গতবারের থেকে এবার বেশি মানে ম্যাচুয়ার। আমি যদি বলি এনজো ফার্নান্দেস, ম্যাকালিস্টার, তার সাথে দি পল, আলভারেস, লাউতারো মার্টিনেজ, আসলে তারা আসলে তাদের এটা 2টা ওয়ার্ল্ড কাপ। তো সেই ক্ষেত্রে তারা মোর ম্যাচুর এবং মোর আমার মনে হয় যে একটা ভালো পজিশনে আছে। সবাই বড় বড় টিমে খেলে, স্পেশালি এনজো, ম্যাকালিস্টার। তো তাদের কাছ থেকে আরও বেশি আমাদের এক্সপেকটেশন সবসময় বড় থাকে, কিন্তু আমার মনে হয় তারা যেভাবে স্টার্ট করেছে এটা গুড এনাফ। রদ্রিগো দি পলের জায়গায় আরেকজন প্লেয়ারও এসেছেন, ভ্যালেন্টিন বার্কো। দুর্দান্ত ফর্মে রয়েছেন এবার ক্লাব ফুটবলে, স্ট্রাসবার্গের হয়ে কিন্তু মিডফিল্ডার হিসেবে কিন্তু সবচেয়ে বেশি গোল করেছেন, স্ট্রাইকারের চাইতেও বেশি অ্যাসিস্টও করেছেন, একদম প্রথমে রয়েছেন। সো সব মিলিয়ে ডিপলের জায়গায় কি সে বেশি ভালো পারফরমেন্স করতে পারবে, নাকি ডিপলে এখনো পর্যন্ত ওই জায়গার জন্য সবচেয়ে বেশি না 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 না, দীপল ফার্স্ট চয়েস, ডেফিনেটলি ফার্স্ট চয়েস দীপল। কারণ দীপল আসলে 90 মিনিটস ম্যাচটা খেলেছে, আসলে তার যেই এফোর্ট ছিল এটা আসলে মানে উইদাউট বল, স্পেশালি ফার্স্ট হাফ সেকেন্ড হাফে খুবই ভালো করেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি মনে করি যে দীপলকে ফার্স্ট চয়েস করা উচিত এবং তাকেই প্রতিটা ম্যাচ কন্টিনিউ করানো উচিত, কারণ সে জানে স্পেশালি ওয়ার্ল্ড কাপের একটা প্রেশার আছে। ওয়ার্ল্ড কাপের প্রেশারটা কিন্তু ইজ নট ইজি থিং। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দীপলকে স্টার্ট করানো উচিত। সে আসবে আফটার দীপল, আই থিঙ্ক যখন দীপল টায়ার্ড ফিল করবে বা কোনো ম্যাচ, খেলাতে পারে। দেখা যাবে যে অস্ট্রিয়া ম্যাচে যদি আর্জেন্টিনা ইজিলি জিতে যায় তখন হয়তো বা রেস দিতে পারে দীপলকে। এখন এই বিশ্বকাপে আপনার কাছে ক্লিয়ার ফেভারিট দল কাকে মনে হচ্ছে? এই দলটা একদম ক্লিয়ার ফেভারিট। এখন ভেরি ডিফিকাল্ট, বাট আমার কাছে ফ্রান্সের ফুটবলটা খুব ভালো লেগেছে। তারা ওভারঅল 3 ওয়ার্ল্ড কাপ ধরেই সেম পারফর্ম করে যাচ্ছে। আর্জেন্টিনা এখন আপাতত আমি আমার চারটা দলকে আমি আসলে একদম স্টার্টিং ওয়ার্ল্ড কাপ থেকেই বলতেছি যে 4টা দল হলো আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স। এই 4টা থেকে যে কোনো 2টা টিম ফাইনাল খেলবে। আই এম ভেরি কনফিডেন্ট। স্পেনের কথা যেহেতু আসলো, এখানে স্পেনকে নিয়ে মানুষের যে একটা এক্সপেকটেশন ছিল, সেই জায়গাটা স্পেন হয়তো বা মিট করতে পারেনি তাদের প্রথম ম্যাচ ডেতে। কাবো ভার্ডের সঙ্গে তারা ড্র করেছে এরকম সেরা মিডফিল্ড লাইন, অ্যাটাকিং লাইন আপ নিয়ে। তো কোথাও কি তাদের ট্যাকটিক্যাল সমস্যা হচ্ছে বা কোচের সিদ্ধান্ত নিতে? অনেকে যেমন বলছেন যে লামিন ইয়ামালকে কেন আগে নামানো হলো না, বা ওই মানে তার যে আগে যে লুই এনরিকের যেই ট্যাকটিক্স ছিল যে মোর পজেশন মোর পাসেস, ঠিক তেমনই ফুটবল লুই দে লা ফুয়েন্তের আন্ডারেও আমরা দেখছি। সেই জায়গাতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? সমস্যা আসলে স্পেনের সমস্যা হলো নাম্বার 9। আসলে মিকেল খেলেছে নাম্বার এবং 9 পজিশনে, এবং তার সাথে ফার্নান টরেস। আসলে তারা কিন্তু ক্লাব ফুটবলেও দেখা যায় 10টা চান্স পেলে 2টা গোল করে। সো ওয়ার্ল্ড কাপ লেভেলে একটা চান্স পেলে একটাই গোল করতে হবে, যেটা ফার্নান টরেস যে ইজি 6-এর বক্স থেকে বল বারে লাগালো। আসলে এটা তো আমার কাছে মনে হয় না ওই সিচুয়েশনে, হ্যাঁ হইতে পারে, কিন্তু ওই সিচুয়েশনে এরকম লেভেলের প্লেয়ারকে এরকমভাবে মিস করাটা উচিত হয় নাই। আসলে স্পেন কিন্তু টোটালি ডমিনেট করেছে, কিন্তু ডমিনেট করে ফুটবল খেলার পরও যদি গোল না পায়, দ্যাট মিনস সেখানে নাম্বার 9 যে গোল স্কোরিং অ্যাবিলিটি প্লেয়ার সেটা কম ছিল। কারণ এই জায়গায় আরেকটা প্রবলেম হয়েছে, নিকো উইলিয়ামস তার সাথে লামিন ইয়ামাল, যারা কিনা আসলে তাদের যে 2টা পজিশন লেফট এবং রাইট, সেই ক্ষেত্রে স্পেনের সেই জায়গায় একটা চরম ঘাটতি ছিল। কারণ আমি যতটুকু জানি যে তারা দুজনে ইনজুরি ছিল, ফ্রেন্ডলি ম্যাচগুলোতেও আপনার দেখা গেছে যে নামাই নাই, কিন্তু তারপরে বাধ্য হয়েছে তাদের দুজনকে নামানোর জন্য। প্রথমে কথা ছিল যে লামিন ইয়ামালকে একদম নামাবে না, দ্বিতীয় ম্যাচ থেকে বা তৃতীয় ম্যাচ থেকে নামানোর কথা ছিল, তারপরে নামিয়েছে। আসলে লামিন ইয়ামাল নামার পরে কিন্তু আমরা দেখেছি যে আসলে 3 থেকে 4টা চান্স ক্রিয়েট করেছে, সেইখানেও আপনার গোল মিস করেছে। তো আসলে এইসব লেভেলের টিমের সাথে এটা আমরা আগেই জানতে পেরেছি যে আসলে ওরা একদম লো ব্লক ডিফেন্ডিং করবে,
তার সাথে তারা কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে। ওইটা আসলে তাদের প্ল্যান ছিল, কিন্তু স্পেন যেভাবে খেলেছে নট ব্যাড, কিন্তু নাম্বার 9 ছিল না, গোল স্কোরিং প্লেয়ার ছিল না যারা আছে তারা আর কি আপ টু দ্য মার্ক না ফর মাই অবজারভেশন। আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে তাদেরকে স্টেপ আপ করতে হবে, ভালো করতে হবে। এখনো পর্যন্ত একটু ব্রাজিলের বিষয়ে আসি, যেহেতু আপনার রাইভাল দল। হ্যাঁ, ব্রাজিলের কোন জায়গাতে শক্তির জায়গা দেখছেন এবং দুর্বলতার জায়গাগুলো না আসলে কেমন করতে পারে এই বিশ্বকাপে? ফর মি আসলে যে দুর্বলতার জায়গা এখন আসলে লাস্ট ম্যাচ দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, স্পেশালি ক্যাসিমিরো খুব ভালো করেছেন, ব্রুনো ভালো করেছেন, স্পেশালি পাকেতা আমার কাছে মনে হয় যে সে খুব ভালো ব্যাক করেছে, যেটা আসলে ওই পজিশনে প্রয়োজন। আসলে তার যেই ভিশনগুলো ছিল, স্পেশালি যে অ্যাসিস্টটা করলো বিনিকে, আসলে এটা মানে ওয়ান টাচে। তো এই যে যেই ব্যাপারগুলো এটা আমরা ফার্স্ট ম্যাচে দেখি নাই। আসলে ব্রাজিল সমর্থকরা তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, তার সাথে আসলে আমরা যারা মানে অ্যাজ এ ফুটবল প্লেয়ার, যে ব্রাজিলের এরকম টপ লেভেলের কোচ বা টপ লেভেলের প্লেয়ার, সেইখানে আসলে তাদের এই পারফর্মটা আমরা আর কি আসলে আপ টু দ্য মার্ক ধরি নাই। কিন্তু এন্ড অফ দ্য ডে আজকে তারা খুব ভালোভাবে শুরু করেছেন এবং ফার্স্ট হাফে 3টা গোল করেছে। আমি কোনিয়ার কথা বলতে চাই স্পেশালি। আসলে আমি জানি যে অ্যানচেলোত্তি এরকম একটা ডিসিশন নেবেন, নাম্বার 9 হয়তো ইগোর থিওগোকে আর কি মেবি খেলাবে না, আমরা এটা আগেই ডিসকাস করেছি। কিন্তু কোনিয়া নেমে আসলে তার যাত্রী নিয়েছে, আসলে সে 2 গোল করেছে। তো এই ওভারঅল বলবো যে ডিফেন্স লাইন আমি আজকে বেশি ব্যালেন্স দেখেছি, এবং যারা কিনা ওয়ার্ল্ড ফুটবলে স্পেশালি মার্কিনিউস, গাব্রিয়েল তারা ডমিনেট করে। ড্যানিলোকে নামানোটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্রাজিল একটা অনেক ব্যালেন্স দল, স্ট্রং দল। তাদের আপকামিং ম্যাচগুলো তারা আরও ভালো খেলবে, আমি বিশ্বাস করি, এবং তাদের একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। প্রথম ম্যাচে মরক্কোর এগেনস্টে ব্রাজিলের মিডফিল্ড কলাপসের যে বিষয়টা ছিল, এটা ব্রাজিলকে একদম ভোগায়। পরবর্তীতে যদি ফাবিনিওকে না নামাইতো হয়তোবা ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো। সেই জায়গাতে পরের ম্যাচে কিন্তু ব্রাজিল সেই মিডফিল্ডটাকে ঠিক করেছে, কাজ করেছে এই বিষয়ে। এখন আপনার কাছে কি মনে হয় যে মরক্কোর যাদের ফিফা র্যাঙ্কিং 7, ব্রাজিলের 6 ছিল, তাদের এগেনস্টে ড্র করা কি জাস্টিফাইড ছিল ব্রাজিলের? রাইট নাও ইন দিস মোমেন্ট ইস মানে এটা ঠিক আছে, বিকজ মরক্কো যেই প্যাটার্নে ফুটবল খেলেছে, ওরা কিন্তু আসলে যে একেবারে স্পেশালি ফার্স্ট 10 to 15 মিনিট কিন্তু গোল পেতে পারতো, যেটা কিনা আমার মনে হয় যে রেকর্ড হয়েছে যে 10 মিনিটের মধ্যে 6 বার গোল মাউথে অ্যাটেন্ড করা ব্রাজিলের এগেনস্টে। এটা কিন্তু আসলে ভেরি রেয়ার থিং। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মরক্কো টিমের যে এখন পারফরমেন্স, এটা আসলে দুর্দান্ত। তারা হয়তো স্কটল্যান্ডের সাথে 1 গোলে জিতেছেন, কিন্তু স্কটল্যান্ড ইউরোপের টিম, তাদের সেই অ্যাবিলিটি ক্যাপাবিলিটি আছে, এবং তার সাথে তাদের যেই ফিজিক্যাল স্ট্রাকচার। তো ওইখানে আমি বলবো যে মরক্কো মানে আফ্রিকান টিম হিসাবে যেই পারফর্মটা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখিয়েছেন, সেমিফাইনাল খেলেছেন, আমার কাছে মনে হয় সেই ধারাবাহিকভাবে এবারও তাদের একটা ভালো সুযোগ আছে, এবং তারা আমার কাছে মনে হয় ডিটারমাইন্ড যে পারফরমেন্স করার জন্য ওয়ার্ল্ড কাপের স্টেজে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা ভালো পজিশনে যাবে মরক্কো ফর শিওর, এবং তাদের সেই অনেক ইয়াং প্লেয়ার এবং সিনিয়র প্লেয়ার, ম্যাচিউর প্লেয়ার আছে। তা আমি অনেক সম্ভাবনা দেখছি। ফুটবলের জন্য সবচেয়ে পারফেক্ট শারীরিক গঠন বলা হয় আফ্রিকানদের আর কি। সো এইবারে বিশ্বকাপে আমরা দেখছি যে আফ্রিকান দলগুলো ইউরোপের অনেক বড় বড় দলগুলোকে কিন্তু বিপদে ফেলছে। যেমন স্পেনের কথাই যদি বলি, পর্তুগালের কথাও যদি বলি, কঙ্গো একদম খুব ভালোভাবেই তাদেরকে ঠেসে ধরেছিল। এখন কি মনে হয় যে এই বিশ্বকাপে আফ্রিকান কোনো দল থেকে কি ডার্ক হর্স হিসেবে কেউ যাচ্ছে কিনা? মরক্কো তো ডার্ক হর্স না অবশ্যই, তারা এখন বড় দল। আর মরক্কো বাদে অন্য কোনো দল কি ডার্ক হর্স হিসেবে যাবে? আমরা অনেকে ভাবছিলাম যে নরওয়ের কথা। না, আমার কাছে মনে হচ্ছে যে গানা একটা থ্রেডেবল দল। তারা আসলে তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, সিরিয়াতে খেলে, লা লিগাতে খেলে। তাদের নিয়ে আমরা বেশি কনভারসেশন বা তাদের নিয়ে কোনো কথা হচ্ছে না, কিন্তু গানার পসিবিলিটি অনেক, গানার সম্ভাবনা আছে। আমি সেনেগালকে ধরেছিলাম, আসলে সেনেগাল মানে টেম্পারমেন্ট এবং তাদের যে প্লেয়িং স্টাইল সেটাকে চেঞ্জ করতে পারে নাই, এর জন্য তারা পানিশড হয় ফ্রান্সের সাথে 3 গোলে হারে ম্যাচটা। তো আমার কাছে গানাকে ফেভারিট মনে হচ্ছে। আর মরক্কো তো অলরেডি আপনি মেনশন করেছেন যে মরক্কো এখন ডার্ক
হস না, এখন তাদের সেই অ্যাবিলিটি আছে রিচ করার ফাইনাল স্টেজ। পর্তুগাল যে এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসাবে আসার পরে তারাও কঙ্গোর বিপক্ষে কিন্তু ড্র করেছে, যেটা মোটেও কেউ জানি। যখন তাদের দলে ভিতিনিয়া, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, যিনি কিনা এবার প্রিমিয়ার লিগের অ্যাসিস্ট রেকর্ড হোল্ডার আর কি, এরকম মিডফিল্ড নিয়ে তারা ওয়ার্ল্ড কাপে গেছে এবং যাওয়ার পরে কঙ্গোর সঙ্গে তারা ড্র করলো। এটা খুবই হতাশার। এর পেছনে আপনি কোন কোন কারণ দেখেন? টিমের কেমিস্ট্রি খারাপ, নাকি রোনালদো সমস্যা, না কোন জায়গাতে সমস্যা বলে আপনার মনে হচ্ছে? না, আসলে কেমিস্ট্রি খারাপ কিনা এটা তো আসলে দূর থেকে বোঝা যাবে না। এটা আমরা জাস্ট বুঝতে পারি যে আসলে আন্ডারস্ট্যান্ডিং এর কি কোনো প্রবলেম আছে কিনা। কারণ আন্ডারস্ট্যান্ডিং আসলে যে বল দিচ্ছে কি দিচ্ছে না, বা ইজি জায়গা থেকে বল ছাড়ছে কি ছাড়ছে না, এই জিনিসগুলো আমাদেরকে আসলে অবজারভেশনে আসে। কিন্তু রোনালদো মানে আনসেলফিশ হওয়া উচিত, যেটা কিনা একটা বল আসলে ক্রস আসলো, যেটা একদম বর্ণ ফার্নান্দেজ আসলে ফ্রি ছিল, রোনালদো সেটাকে শুট করলো। ও যদি ফলস দিত হয়তো ইজিলি ফার্নান্দেজ গোল দিতে পারতো। তো এই যে এই ব্যাপারগুলি আসলে রোনালদোর আসলে সেই এজিংটা এখন আর নাই। সে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং সে তার কেরিয়ার জুড়েই আপনার দেখা যায় যে অনেক গোল করেছে। ইচ অ্যান্ড এভরি ইয়ার 50+ গোল, ইটস নট নর্মাল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা এজিং একটা ডিফারেন্স থাকে, তার সাথে এখনকার যেই মানে স্পিডি ফুটবল, যেই ইয়াং প্লেয়ারদের সাথে সে খেলছে, সেইখানে একটু তাকে অনেকটাই আমার পিছনে মনে হচ্ছে। তো আসলে আমার কাছে মনে হয় যে এটা নট অনলি হিম ফল্ট, আমার কাছে মনে হয় টিম ওয়ার্কের একটা প্রবলেম ছিল। টিম ওয়ার্কটা আমার মনে হয় সামনের দিকে আর একটু ফোকাসে রাখবে কোচ, এবং তাদের যে দলগত একটা টিম, আসলে তারা কিন্তু ওয়ার্ল্ডের এখন আমার কাছে মনে হয় বেস্ট প্লেয়ার, যারা কিনা ইন্ডিভিজুয়াল লিগে সেরা পারফর্ম করেছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের সম্ভাবনা অনেক আছে। তো তাদেরকে স্টেপ আপ হইতে হইব, যেটা আমি বলি সবসময় যে অ্যাজ এ রোনালদোর যেই কাজ সেটা সে করতে হবে, তার সাথে তার যেই টিমমেটরা আছে তাকে সাপোর্ট করতে হবে, এবং তাদের পাশাপাশি তাদের সেরাটা দিতে হবে মাঠে, তাহলেই রোনালদো পর্তুগাল ঘুরে দাঁড়াবে। ফ্রান্সকে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার বলা হচ্ছে, এটা আপনি নিজেও বলেছিলেন। তাদের শক্তির জায়গা অবশ্যই রয়েছে, কিন্তু এই দল কি কোনো দলের বিপক্ষে একটু সমস্যায় পড়বে? এবং যদি সমস্যা পড়ে তাহলে সেই সমস্যাগুলো কি কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? সমস্যা আসলে তাদেরকে মানে প্যানিক করতে হবে। দ্যাট মিন্স তাদেরকে মানে ডিস্টার্ব করতে হবে। যখন ফ্রান্স একটা টিমের এগেনস্টে খেলবে, যদি ইজিলি তাদের সাথে এখন মানে খেলার চেষ্টা করে, ছোট দলগুলো কখনোই পারবে না, 3-4টা গোল খাবে। তো আসলে তাদের সাথে বডি খেলতে হবে, এবং ট্যাকলিং, মানে তাদেরকে ধরেন স্পেশালি ওলিসো, ডুয়ে, দেমবেলে, এমবাপে, তাদেরকে আসলে কিভাবে আটকানো যায় সেই পরিকল্পনা সাজাইতে হবে। কারণ আমরা সেনেগালের ম্যাচের সাথে দেখেছি যে আসলে তাদের কি স্পেস দিছে, তারা পানিশ করেছে। তো সেই ক্ষেত্রে তাদের মানে একদম বডি করতে হবে, বডি খেলতে হবে, তাদের সাথে ফাইট করতে হবে, তাদেরকে ট্যাকেল করতে হবে, তাহলে যদি তারা একটু থামে বা ভয় পায়, এছাড়া আর কোনো উপায় নেই। একটা কন্ট্রোভার্সিয়াল কথা নিয়ে কথা বলি এখন, সেটা হচ্ছে যে মেসির যেই ট্যাকেলটা ছিল, যেহেতু ট্যাকেল আসলো এখানে, এটা কি রেড কার্ড ছিল কি না? ফর মি অনেক অ্যানালাইজ করেছে, অনেক মন্তব্য করেছে, অনেক কিছু বলেছে, রেড কার্ড, ইয়েলো কার্ড, এক্সট্রা। কিন্তু ফর মি আসলে এই জিনিসটা এত দ্রুত হয়, সেটাকে আসলে রেফারি, আই হোপ অবশ্যই রেফারি দেখেছেন, কিন্তু ফাস্টার হওয়ার কারণে মেসিও কিন্তু ওটা মারার পরে ওই সাথে প্লেয়ারের সাথে হাত বাড়িয়ে দেয় এবং তাকে উঠায়। আসলে এইটা আমার কাছে মনে হয় যে একটা মানে সফট কর্নার ছিল মেসির জন্য ফর মি, কারণ মেসি আজীবন মাইরই খাইলো, কাউকে তো এরকম ট্যাকেল করে নাই। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দিস ইজ কার্ড, কিন্তু দিস ইজ নট রেড কার্ড ফর মি, এটা রেড কার্ড ছিল না। আচ্ছা, আপনার কাছে প্রেডিকশনে যাই, শর্টকাট প্রেডিকশন, সেটা হচ্ছে যে এবারের বিশ্বকাপের 4টা সেমিফাইনালিস্টের নাম বললেন, গোল্ডেন বুট কে জিততে পারে, গোল্ডেন বল কে জিততে পারে? গোল্ডেন বুট এমবাপ্পের জেতার সম্ভাবনা আছে,
গোল্ডেন বল যেটা আমরা দেখেছি 2 বছর ধরে, লিওনেল মেসি ইভেন এবার গোল্ডেন বুটও জিততে পারে, কারণ সে সবার উপরে আছে এখন হ্যাঁ, পর্যন্ত। এখনো পর্যন্ত একটা ওয়ার্ল্ড কাপে তো 7টা-8টার গোল বেশি হয় না, কখনই হবে না। অলরেডি 3টা হয়ে গেছে। 3টা হয়ে গেছে। এখন একটু আমরা বিশ্বকাপ ছেড়ে বাংলাদেশ ফুটবলের দিকে আসি। বাংলাদেশ ফুটবলের জন্য এখন সবচেয়ে সেরা ইনফ্রাস্ট্রাকচার কি হতে পারে বলে আপনার মনে হয়? আসলে আমাদের গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ার তৈরি করতে হবে, তার সাথে আমাদের বেশি বেশি ম্যাচ রাখতে হবে, যেটা কিনা আসলে আমাদের ফুটবলকে জাগরণ তৈরি করবে এবং ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা, আবেগ, যেটা আমরা দেখেছি স্পেশালি সান মারিনোতে। উই আর ভেরি হ্যাপি, উই ফিল লাইক এ হোম। আসলে আমাদেরকে মানে ফুটবল যে এনভায়রনমেন্ট, আমরা যেই পরিবেশে আসলে বড় হচ্ছি স্পেশালি, সেই জায়গায় আমার কাছে মনে হয় যে একটু পরিবর্তন আনা উচিত। এবং ফুটবলার হওয়ার পিছনে কি প্রয়োজন একটা প্লেয়ারকে বোঝানো উচিত ফার্স্ট। এবং আসলে আমাদেরকে, যেটা আমি বললাম যে ক্লাব লেভেলের আমাদের মোর কনসেন্ট্রেশন রাখতে হবে, যেটা কিনা ওয়ার্ল্ড ফুটবলে সবচেয়ে বেশি প্লেয়ার প্রোভাইড হয় ক্লাব থেকে, এবং ক্লাবের একাডেমি থাকাটা খুবই জরুরি। সেইখানে আমরা যদি একাডেমি রাখতে পারি প্রতিটা ক্লাবে, তাহলে হয় কি ওই ক্লাবের একাডেমি থেকেই মেন টিমে চলে আসবে, যেটা কিনা ওয়ার্ল্ড ফুটবলে আমরা দেখি। আজকে বিনি কোথা থেকে আসছে, আজকে পেদ্রি কোথা থেকে, মেসি কোথা থেকে আসছে, ক্লাব একাডেমি থেকে। তারা কিন্তু ক্লাব একাডেমি থেকে আসছে। তো ক্লাব একাডেমি ফর মি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে গ্রাসরুট লেভেল এবং আমাদের মানে ফ্যাসিলিটিসগুলো আরেকটু নজরদারি রাখতে হবে, তাহলে আমার কাছে মনে হয় যে ইমপ্রুভমেন্ট আসবে। একটা ছেলে বা একটা মেয়ে যদি ফুটবলার হতে চায়, বাংলাদেশের হয়ে খেলতে যদি চায়, তাহলে তার কোন রোড ম্যাপ ফলো করা উচিত? প্রথমত আমি বলেছি যে প্রথমত আসলে একজন প্লেয়ার এসেই যে সে ন্যাশনাল টিমে বা ক্লাব লেভেলে খেলে ফেলবে, দিস ইজ নট রাইট ফর মি। আগে নিজেকে রেডি করতে হবে। কোথায় রেডি করতে হবে? ফর এক্সাম্পল, আমি এখন ঢাকায় আছি বা নারায়ণগঞ্জ আছি বা চট্টগ্রাম আছি, তো ওইখানের যে লোকাল কোচ, আমি যেভাবে আসছি, ওইখানে যে লোকাল কোচ, তার আন্ডারে ট্রেনিং করতে হবে এবং মনোযোগ দিয়ে ট্রেনিং করতে হবে। যে আপনি ফুটবলকে ভালোবাসেন বা ফুটবলার হতে চান, সেইখানে আপনার মনোযোগী সহকারে ফুটবল প্র্যাকটিস করতে হবে। তো ওই যে কোচ, সেই আপনাকে পথ দেখায় দিবে। ফর এক্সাম্পল, যে একটা প্লেয়ার চিরংয়ের যে অনেক কোয়ালিটি প্লেয়ার বা সিলেটের কোচের আন্ডারে ওই সেই স্কোপটা পাচ্ছে না, আসলে ঢাকায় কীভাবে রিচ করবে, তখন এসে আমার ক্যারিয়ার, আমি যখন নারায়ণগঞ্জ থাকতাম, আমার কোচ আমাকে সব কিছু ইনফরমেশন দিছে, আমি তার কথা মতো চলছি বা আমি তার কথা মতো ট্রায়াল দিছে, আমি এখন আজকে ন্যাশনাল টিমের হয়ে খেলছি। তো আসলে প্রথমত হার্ড ওয়ার্কিং এবং মেন্টাল টাফনেস, তার সাথে ফোকাস এবং গোল সেট করতে হবে যে আমি আজকে ট্রেনিংয়ে গেলাম, আমি কালকে গেলাম না, কিভাবে সম্ভব? একজন প্লেয়ার কি কখনো হতে পারবে? ধারাবাহিকতাভাবে ট্রেনিং করতে হবে শুরু থেকে এবং একটা গোল সেট করতে হবে যে আমি ঢাকাতে খেলবো, ঢাকা যেহেতু আমাদের ঢাকা কেন্দ্রিক ফুটবল, ঢাকায় খেলবো, ঢাকায় বড় ক্লাবে খেলবো, আমি ন্যাশনাল টিমে খেলবো। এই যে ড্রিম, এই যে বড় একটা স্বপ্ন, এটাকে রাখতে হবে, নাহলে ইম্পসিবল। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশ কবে ফুটবল বিশ্বকাপ খেলবে? আসলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না কেন? অবশ্যই পারবে। হোয়াট আই বিলিভ এটা পসিবল, কারণ উজবেকিস্তান অলরেডি করে, জর্ডান অলরেডি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে, কিন্তু অলরেডি আমাদেরকে আরো মানে খুব সুন্দরভাবে এক্সাম্পল হিসাবে রেখেছেন তাদের। তো আসলে এটা একটা প্ল্যান, এটা একটা পরিকল্পনা, যে পরিকল্পনাটা আমাদের 1 বছর 2 বছর 3 বছর 4 বছরে হবে না। ফর মি স্টেপ বাই স্টেপ প্রজেক্ট এবং তার সাথে যে ব্যাচ থাকবে। এখন 25 বছরের ব্যাচ নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করা যাবে না। আপনার 16 থেকে 18 বছরের প্লেয়ারদেরকে যদি নার্সিং করা যায়, একসাথে রাখা যায়, যেটা কিনা উজবেকিস্তান করেছে 10-12 বছর, ওই ব্যাচটা এখন ওয়ার্ল্ড কাপ খেলতেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে স্টেপ বাই স্টেপ এবং আমাদের ব্যাচ দাঁড়া করাইতে হবে, যে জেনারেশনটা আসলে ওয়ার্ল্ড কাপ খেলবে বা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে হবে বা এশিয়া কাপের লেভেলে খেলবে। আমাদের তো আসলে ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপ খেলতে হবে, তারপরের স্টেপ হলো ওয়ার্ল্ড কাপ। সো আমার মনে হয় যে স্টেপ বাই স্টেপ আগাইলে আমরা ডেফিনেটলি সেই ড্রিম
কাম ট্রু হবে এবং আমরা সেই বিলিভটা করি এবং স্বপ্নটা দেখি যে একটা সময় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে। মূল্যবান সময় দেওয়ার জন্য খুবই ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল ফুটবল বিশ্বকাপ নিয়ে বণিক বার্তার বিশেষ আয়োজন ট্রায়ান্ডার আজকের পর্ব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থই থাকবেন, বণিক বার্তার সঙ্গেই থাকবেন।